শিখব হচ্ছে এইচএসসির অথবা আলিমের বিলাসী গল্পের যেটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটি সম্পূর্ণ শিখব না, এটি দুইটা পার্টে শিখব। তো আজকে প্রথম পার্ট, দ্বিতীয় আরেকটি পার্ট, সেটাও কিছুদিন পরে বা ভিডিও দেওয়া হবে। তো প্রথম পার্টের ভিডিওটা দেখতে থাকুক। বিলাসী লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথমে আছে লেখক পরিচিতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে 1876 সালের 15 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাহলে তিনি কত সে জন্মগ্রহণ করেন? 1876 সালের 15 সেপ্টেম্বর। কোথায়? হুগলি, পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ঠিক আছে। তারপরে দেখো, তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবনমোহিনী দেবী। আর্থিক অসচ্ছলতার কারণে এফএসসি রাজনীতি পড়ার সময় তার ছাত্রজীবনে ইতি ঘটে। তিনি জীবনের প্রাথমিক একটি জমিদারি এসেছে সামান্য চাকরি করেন। 24 বছর বয়সে সন্ন্যাসীর বেশি বেরিয়ে পড়েন, কিন্তু এই বৈরাগ্যময় জীবনে তার মন টেকেনি। 1903 সনে তিনি সমুদ্রপথে বার্মা, বর্তমান মায়ানমারে যান এবং রেঙ্গুনে রেল অফিসে কেরানি পদে চাকুরি করেন। তাহলে কয় সালে? 1903 সালে তিনি কোথায় যান? সমুদ্রপথে বার্মাতে যান, যেটা বর্তমানে মায়ানমারে অবস্থিত আর কি, এবং রেঙ্গুনে রেল অফিসে কেরানি পদে চাকুরি করেন। সেখানেই তার সাহিত্য সাধনা শুরু। 1903 সালে প্রথম মুদ্রিত রচনা মন্দির গল্পের জন্য কুন্তলিন পুরস্কার লাভ করেন। কি গল্পের জন্য? মন্দির গল্পের জন্য কি পুরস্কার লাভ করেন? কুন্তলিন। কি পুরস্কার? এই যে দেখতে পাচ্ছ, কুন্তলিন পুরস্কার তিনি লাভ করেন। 1976 সনে তিনি কলকাতায় ফিরে আসেন ও সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন। 1921 সালে তিনি, কত সালে? 1916 সালে, এটা একটু ইম্পর্টেন্ট আছে। 1916 সালে কলকাতায় ফিরে আসেন ও সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন। কত সালে? 1916 সালে। 1921 সালে তিনি অসহযোগ আন্দোলনে যোগ দেন। ঔপন্যাসিকদের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে তার স্থান শীর্ষ। বাঙালি জীবনের দুঃখ, সুখ, দুঃখ, বেদনার ভাষাকে তিনি অত্যন্ত সার্থকতার সঙ্গে অঙ্কিত করেছেন। সাধারণ মানুষের জীবনের কথাকে সাবলীল ও মর্মস্পর্শী ভাষায় উপস্থাপনের কৌশলে তিনি অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। মানুষের মনুষ্যত্বকেই শরৎচন্দ্র বড় করে দেখেছেন। বেদনা লাঞ্ছিত মানবতার রূপ অঙ্কনে তিনি ছিলেন অসাধারণ। সাধারণ বাঙালি জীবনের দৈনন্দিন হাসি কান্নার উপাখ্যান, প্রীতি ও করুণার রসে সিক্ত করে তিনি আমাদের উপহার দিয়েছেন। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক, দেখো, সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ তিনি 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক এবং 1936 সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। 1938 সালের 16 জানুয়ারি কলকাতায় পার্ক নার্সিং হোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে জন্মগ্রহণ করেন হচ্ছে 1976 সনের 15 সেপ্টেম্বর, আর মৃত্যুবরণ করেন হচ্ছে 1876 সালে জন্ম, আর মৃত্যু হচ্ছে 1938 সনের 16 জানুয়ারি। 15 সেপ্টেম্বর আর এখানে 16 জানুয়ারি কলকাতায় পার্ক নার্সিং হোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার উল্লেখযোগ্য রচনাবলী কী কী রয়েছে? উপন্যাসের ভিতরে রয়েছে বড় দিদি, পরিণীতি, পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত পর্ব, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন। আর গল্পগ্রন্থের মধ্যে রয়েছে রোমের সুমতি, মেজদিদি, বিলাসী, ছবি, হরিলক্ষ্মী। আসলে তিনি, শরৎচন্দ্র তিনি আসলে সমাজে যারা নিম্ন শ্রেণীর যারা ছিলেন তাদের নিয়েই কিন্তু মূলত তিনি বেশি লেখালেখি করেছেন। তো পরে দেখতে পাচ্ছ ভূমিকা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোথায়? ভারতী পত্রিকায় 1335 বঙ্গাব্দের 1918 বৈশাখ সংখ্যায়। এই গল্পে লেখক ন্যাড়া নামের যুবকের জবানিতে তার নিজের প্রথম জীবনের ছায়াপাত ঘটিয়েছেন। মানে তার প্রাথমিক জীবন ছিল, সেই জীবনের তিনি গল্পটার মাধ্যমে প্রকাশ করেছেন। এই গল্পে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা, অর্থাৎ হিন্দু ধর্মের নিষ্ঠুর আচরণের ঊর্ধ্বে দুই মানবীর প্রেমের মহিমা ফুটে উঠেছে। দেশ, কাল, পাত্র, সমাজ সব কিছুর ঊর্ধ্বে মানুষের হৃদয় ভালোবাসা আবেদন এই গল্পের মূল বিষয়। বুঝতে পারছো?
এই গল্পে লেখক ন্যাড়া নামক এক যুবকের জবানিতে তার নিজের জীবনের যে প্রাথমিক জীবন ছিল সেই জীবনের ছায়াপাত তিনি এই গল্পের মাধ্যমে ঘটিয়েছেন। এছাড়াও এই গল্পে জাতিগত বিভেদের যে সংকীর্ণ রয়েছে, যে সমাজে যারা নিম্ন শ্রেণী রয়েছে তাদের এক চোখে দেখা হয় বা তাদের হীনমন্যতায় ভুগতে হয়, এরকম এই যেগুলোর বিরুদ্ধে তিনি এটা তুলে ধরেছেন আর কি গল্পের মাধ্যমে। তো দেখতে পাচ্ছ সাধারণ উদ্দেশ্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসী গল্পটি পড়ার পর আপনি তুমি যেটা শিখতে পারবা, জনপ্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প সম্পর্কে একটি ধারণা লাভ করতে পারবা, হিন্দু সমাজের বর্ণ প্রথার চিত্র বর্ণনা করতে পারবা। পাঠভিত্তিক উদ্দেশ্য, এই পাঠটি পরে তুমি গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করতে পারবা, পল্লীগ্রামের শিক্ষা ব্যবস্থা বিষয়ে একটি অনুচ্ছেদ লিখতে পারবা। পল্লীগ্রামের গ্রামের যে আগের যুগের যে পড়ালেখার যে বিষয়টি ছিল সেটা এই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এছাড়াও মৃত্যুঞ্জয়ের প্রাথমিক পরিচয় বর্ণনা করতে পারবা, সেবাপরায়ণা বিলাসীর চরিত্রে বর্ণনা করতে পারবা, যে একজন মানুষ অসুস্থ হলে কীভাবে একটা মানুষ সেবা করতে পারে। তারপরে গ্রামের মানুষের সাধারণ চরিত্রের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবা। মূল পাঠ, পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া, এই যে দেখো মূল পাঠ এখন শুরু করতে যাচ্ছি আমরা। পাকা 2 ক্রোশ, কয় ক্রোশ? 2 ক্রোশ, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই। তাহলে কয় ক্রোশ পথ হাঁটিয়ে স্কুলে বিদ্যা অর্জন করতে যায়? 2 ক্রোশ। আমি একা নই, 10-12 জন। কয়জন? 10-12 জন। যাহাদের ওই বাটি, বাটি মানে হচ্ছে বাড়ি, বাটি মানে কি? বাড়ি, ঠিক আছে, বাটি মানে হচ্ছে বাড়ি। যাদের বাটি পল্লীগ্রামে তাহাদের ছেলেদের শতকরা 80 জনকে এমন করিয়া বিদ্যা লাভ করিতে হয়। শতকরা কয়জন? শতকরা 80 জনকে এমন করিয়া, পাকার 2 ক্রোশ পথ হাঁটিয়া বিদ্যা অর্জন করতে আগে যেতে হতো এরকম। ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে তাহাতে হিসাব করিবার পক্ষে এ কয়টা কথা চিন্তা করিয়া দেখিলে যথেষ্ট হইবে যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতের 4 ক্রোশ পথ ভাঙিতে হয়। তাহলে এখানে আরেকটা এমসিকিউ ইম্পর্টেন্ট, যে যাতায়াতের জন্য কয় ক্রোশ? 4 ক্রোশ। আর কয় ক্রোশ পথ হাঁটিয়ে বিদ্যা অর্জন করতে যাইতে হয়? 2 ক্রোশ। আর যাতায়াতের হচ্ছে 4 ক্রোশ পথ ভাঙিতে হয়, যার ক্রোশ 8 মাইল নয়, ঢের বেশি। তাহলে 1 ক্রোশ 2 মাইল, তাহলে 4 ক্রোশ কয় মাইল? 8 মাইল। 8 মাইল না, ঢের বেশি। বর্ষার দিনে মাথার উপর মেঘের জল, পায়ের নিচে 1 হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলার সাগর সাঁতার দিয়া স্কুল ঘর করিতে হয়। সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দেবেন কি, তাহাদের যন্ত্রণা দেখি কোথায় যে তিনি লুকাইবেন ভাবিয়া পান না। এই যে স্কুলের এত যে পথ হাঁটিয়া, এত কষ্ট করিয়া, যে আগের যুগে বৃষ্টির কাদা, তারপরে এত হেঁটে হেঁটে যাওয়া লাগে, তো এই এত কষ্ট দেখে মা সরস্বতী, যিনি শিক্ষার গুরু, শিক্ষা দেবতা, তিনি খুশি হইয়া তাদেরকে বর দেবেন কি, তাদের এত যন্ত্রণা দেখে সে কোথায় যে লুকাইবেন সেটাই সে ভেবে পান না। এটা বুঝিয়েছেন। তো এখানে আসলে এই কথাটার ভিতরে যে প্রাচীনকালের যে শিক্ষার যে একটা করুণ অবস্থা ছিল, এই অবস্থাটা এখানে ফুটে উঠেছে। তারপরে এই কৃতবিদ্য শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান, তাদের 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবে। বলিতেছে এখানে যে তারপর যে শিশুরা এই যে বড় হওয়ার পরে, যে শিক্ষাগত যোগ্যতা হওয়ার পরে এরা গ্রামেই থাকুক অথবা ক্ষুধার জ্বালায় জীবিকা নির্বাহের জন্য অন্যত্রই শহরে অথবা যে কোনো জায়গায় যাক না কেন, তারা যে 4 ক্রোশ হাঁটা বিদ্যার যে তেজ, এত কষ্ট করে যে তারা বিদ্যা প্রকাশ করেছে, বিদ্যা অর্জন করেছে, এটা তারা প্রকাশ করিবে। যেমন আগের যুগে যারা মনে করো তোমাদের যারা দাদি নানি থাকতো, তারা কিন্তু যদি একটা বিষয় শিখে কষ্ট করে, তারা কিন্তু বারবার বলে যে আমাদের জমানায় আমাদের যুগে আমরা এত কষ্ট করে শিক্ষা অর্জন করেছি, কত কষ্ট করছি, তোরা এখন এত সহজে শিক্ষা অর্জন করতে পারতেছো, এত সুবিধা পাচ্ছ। তো এরকম দেখা যায়, এরকম প্রকাশ করতে চায়। তো এরকমভাবে এটাও বলতেছে যে এত কষ্ট করে শিক্ষা অর্জন করার পরে মানুষ সে যেখানেই যাক না কেন, সে গ্রামে থাকুক অথবা শহরে অথবা অন্য কোথাও যাক না কেন, সে সেখানে গিয়ে তার বিদ্যার যে একটা তেজ, সে যে বিদ্যা অর্জন করেছে এটা প্রকাশ করতেই যাবে, প্রকাশ করতে থাকবে বা প্রকাশ করবে। কেহ কেহ বলেন শুনিয়াছি, আচ্ছা যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরিলাম, যারা গরিব তাদের কথা না হয় নাই ধরলাম, কিন্তু যাদের সে জ্বালা নাই তেমন সব ভদ্রলোকই বা কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন। বলিতেছে এখানে যে যাদের ক্ষুধার জ্বালা নেই, তাদের টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে,
তারা কেন গ্রাম ছেড়ে পলায়ন করে, মানে গ্রাম ছেড়ে যায়? যাদের ক্ষুধার জ্বালা রয়েছে তারা না হয় যাক শহরে জীবিকা নির্বাহ করতে বা কাজের সন্ধানে তারা শহরে যায়, কিন্তু যাদের টাকা পয়সার কোনো শর্ট নেই বা সমস্যা নেই তারা কেন গ্রাম ছেড়ে পলায়ন করেন, মানে গ্রাম ছেড়ে শহরে যান? তারা বাস করিতে থাকিও তো পল্লীর দুর্দশা হয় না? বলিতেছে এত মানুষ যদি, যারা বড় লোক রয়েছে এরাও যদি পল্লীতে মানে গ্রামে বসবাস করে, তাহলে তো এই পল্লীর এরকম দুর্দশা হয় না। ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পড়িলাম, তাহলে কোন কথা? ম্যালেরিয়া একটা রোগ, অসুস্থতা, রোগের নাম, ঠিক আছে, সে থাক। কিন্তু ওই চারক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকেই যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান তাহার আর সংখ্যা নাই। কিন্তু এই চারক্রোশ যে হেঁটে হেঁটে বিদ্যা অর্জন করতে যেতে হয়, এর ভয়ে কত ভদ্রলোক যে ছেলেপুলে, মানে ছোট যখন সন্তানাদি থাকে, তখন যাদের পড়ানোর উদ্দেশ্য থাকে, তারা ছোটোবেলায় তাহারা মানে শহরে চলে যায়। মানে এর কতগুলো যে মানুষ যায় শহরে, এর কোনো সংখ্যা গণনা করে শেষ করতে পারে না। মানে অনেক লোক, প্রায় অর্ধেক, মানে অধিকাংশ লোকই তারা শহরে চলে যায় শিক্ষা অর্জনের জন্য, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য। তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়ে আসা ধরে না। বলতেছে যে এখন তুমি মনে করো শহরে তুমি থাকো গ্রামে, এখন তুমি শহরে চলে গেলা, শহরে তোমার গ্রামে বিদ্যুৎ নাই বা আরও বিভিন্ন কষ্ট, পানির লাইন নাই, পুকুরে গোসল করতে হয়, তারপর ওয়াশরুম নাই ভালো। এখন শহরে যাওয়ার পর তো এই সুযোগ সুবিধাগুলো তুমি পাচ্ছ, যেমন সেখানে গিয়ে তুমি কারেন্ট পাচ্ছ, বিদ্যুৎ পাচ্ছ, তারপরে তুমি চাইলেই ঝর্ণায় গোসল করতে পারতেছো, আরও বিভিন্ন ওয়াইফাই পাচ্ছ। তো গ্রামে তো এই সুযোগ সুবিধাগুলো নাই। তো এখন যদি তুমি শহরে চলে যাও, তারপরে কিন্তু আর গ্রামে আসার একটা যে মন, সেটা টানে না, গ্রামে আসতে ইচ্ছে হয় না। তো এটা এখানে বলতেছে। কিন্তু থাক এ সকল বাজে কথা, স্কুলে যাই দুক্রোশের মধ্যে এমন আরও তো 2-3খানা গ্রাম পার হইতে হয়। তাহলে কয়খানা? 2-3খানা গ্রাম পার হইতে হয়। কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে, কোন বনে বৈচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া, কার বর্তমান রম্ভার কাঁদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিয়াছে, কার পুকুর পাড়ের খেজুর মেথি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প, এইসব খবর লইতেই সময় যায়। কিন্তু আসলে যা বৃদ্ধা কামস্কাটকার রাজধানীর নাম কি এবং সাইবেরিয়ার খানির মধ্যে রূপা মেলে না সোনা মেলে, এ সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতই মেলে না। মানে বলতেছে যে এত কষ্ট করার পরেও যে বিদ্যা অর্জন করতে যায়, সেখানে গিয়ে আর পড়ালেখা হয় না, সেখানে গিয়ে এইসব আলোচনা হয় যে কার গাছে কাঁঠাল পাকছে, কার মানে কারখানাতে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরেছে, এইসব ইত্যাদি ইত্যাদি, এইসব নিয়েই ছাত্ররা প্রলাপান তারা আলোচনা করতে থাকে, পড়ালেখার থাকে না। তাহলে কাজেই এক্সামিনের সময় এডেন কি জিজ্ঞাসা করিলে, মানে পরীক্ষার সময় এডেন কি জিজ্ঞাসা করিলে বলি পার্সিয়ার বন্দর। মানে এডেন এটা কি, এটা যদি জিজ্ঞেস করে এডেন কি, তাহলে জিজ্ঞাসা করলে উত্তরে বলি আমরা পার্সিয়ার বন্দর। আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাহিলে লিখিয়ে দিয়ে আসি তোগলক্ষা। ঠিক আছে, মানে ভুলভাল লিখে দিয়ে আসি। হুমায়ুনের বাবার নাম তো আসলে তোমার কি বলে, বাবর, মেবি বাবর, হ্যাঁ বাবরই হবে। তো ওইগুলো ভুলভাল আমরা লিখে দিয়ে আসি। এবং আজ 40-এর কোটা পার হইয়াও দেখি ও সকল বিষয়ে ধারণা প্রায় একরকমই আছে। তারপরে প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠেঙানো উচিত, কখনো বা ঠিক করি অমন বিশ্রী স্কুল ছাড়িয়ে দেয়াই কর্তব্য। ঠিক আছে। হ্যাঁ, পরে দেখো আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝেই স্কুলের পথে দেখা হইত। তাহার নাম ছিল মৃত্যুঞ্জয়। এই মৃত্যুঞ্জয় হচ্ছে এই গল্পের নায়ক। ঠিক আছে। আমাদের চেয়ে সে বয়সে অনেক বড়, 3rd ক্লাসে পড়িত। কবে যে সে প্রথম 3rd ক্লাসে উঠিয়াছিল এই খবর আমরা কেউই জানিতাম না। 3rd ক্লাস বলতে বর্তমানে আমাদের 8ম শ্রেণী যে রয়েছে, এই 8ম শ্রেণীর কথা এখানে বুঝিয়েছে। মানে সে 3rd ক্লাসে যে কবে উঠছে তার কোনো আর প্রমোশন হয় না, উপরে ক্লাসে আর ওঠে না, মানে কবে যে উঠছে সেটাই আর কেউ জানিতাম না আমরা। সে ওই যে 3rd ক্লাসে রয়েছে, কেউ কেউ আসে না তোমাদের ক্লাসে বা তোমাদের স্কুলে, যে কবে যে সে ওই ইয়ারে ছিল, ওই ইয়ারই বারবার ফেল করে, ওই ক্লাসেই সে বারবার থেকেছে। তো এরকম মৃত্যুঞ্জয় ছিল। সম্ভবত তাহা প্রত্নতান্ত্রিকের গবেষণা বিষয়, মানে কবে যে সে 3rd ক্লাসে উঠেছিল, এটা হয়তো বা যারা প্রাচীন যে পুরাতন বিষয় নিয়ে যারা গবেষণা করে
তাদের এটা গবেষণার বিষয় যে সে কবে থার্ড ক্লাসে উঠছে, মানে এটা তারা বুঝিয়েছে যে মানে অনেক আগে থার্ড ক্লাসে উঠছে, এখন মানে এটা কেউই জানে না, একমাত্র এই অনেক মানে প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এরকম একটা বিষয় আর কি। আমরা কিন্তু তাহার ওই থার্ড ক্লাসটাই চিরদিন দেখিয়ে আসিয়াছি, মানে তাহার ওই থার্ড ক্লাসই সারা জীবন তাকে থার্ড ক্লাসেই দেখছি আর কি, আমি আসার পর থেকে স্কুলে ওই থার্ড ক্লাসই তাকে দেখে আসতেছি, এটা বলতেছে। তাহার ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনিনি, সেকেন্ড ক্লাসে উঠিবার খবরও কখনো পাইনি, মানে তাহার উপরের ক্লাসে ওঠারও কখনো খবর পাইনি, আবার যে পিছনে যে সেকেন্ড ক্লাস ছিল সেটাও যে কবে সে পড়ে থার্ড ক্লাসে উঠছে এটারও কখনো খবর পাইনি, ওই থার্ড ক্লাসেই রয়েছে সে। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউই ছিল না, মানে সে তার কেউই ছিল না, ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান। তাহলে কিসের বাগান? আম কাঁঠালের বাগান ছিল মৃত্যুঞ্জয়ের একটা, এমসিকিউ আসতে পারে। তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়া বাড়ি, আর ছিল এক জ্ঞাতি খুড়া। খুড়ার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা, মানে জ্ঞাতি খুড়া তার একটা ওই দুঃসম্পর্কের একটা চাচা ছিল, আর ওই চাচার কাজই ছিল সারাদিন এই মৃত্যুঞ্জয়ের নামে দুর্নাম রটনা করা, মানে দুর্নাম বলে বেড়ানো আর কি। সে গাঁজা খায়, মৃত্যুঞ্জয় মানে তার চাচা সবসময় বলে বেড়ায় যে সে মৃত্যুঞ্জয় গাঁজা খায়, সে গুলি খায়, এমনই আরও কত কি। তার আর একটা কাজ ছিল বলিয়ে বেড়ানো, ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র, মানে ওই যে বাগান ছিল, বাগানের যে অর্ধেক হচ্ছে তার ওই যে বুড়ার অর্ধেক, আর বাকি যে অর্ধেক সেটা নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র আর কি। অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয়, উপরের আদালতের হুকুমে, কিন্তু সে কথা পার হইবে, কিন্তু সে কথা পরে হইবে। মানে একটা সময় ওই যে মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পরে, মানে উপরের আদালত বলতে আল্লাহ তাআলার হুকুমে মারা যাওয়ার পরে পরে ওই যে তার তো আর মৃত্যুঞ্জয়ের কেউ ছিল না, তখন ওই দুঃসম্পর্কের চাচাই সে এই যে আম কাঁঠালের যে জমি সেটা সে পেয়ে যায়। মৃত্যুঞ্জয় নিজের আধিয়ে খাইত, এবং আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়েই তাহার সারা বছরের খাওয়া পড়া চলিত, মানে মৃত্যুঞ্জয় নিজের রান্না নিজেই করে খেত, এবং সারা বছরের যে খাওয়া পড়া সে আম বাগানটা দত্তক রাখত আর কি। ওইটার মাধ্যমেই সে যে টাকা পয়সা আসতো ওটার মাধ্যমেই তার সারা বছর ভালো করেই জড়িত। যেই দিন দেখা হইয়াছে সেই দিনই দেখিয়াছি ছেঁড়া খোড়া মলিন বইগুলো বগলে করিয়া পথের এক ধার দিয়া নীরবে চলিয়াছে, তাহাকে কখনো কাহারও সহিত যাচিয়া আলাপ করিতে দেখি। সে মানে নিজ ইচ্ছায় কারোর সাথে সে কখনো কথাবার্তা বলে না, বরঞ্চ উপযাচক হইয়া কথা কহিতাম আমরাই ওই মৃত্যুঞ্জয়ের সঙ্গে নিজেরাই আমরা মানে নিজে ইচ্ছায় তার সাথে কথা বলতাম। তাহার প্রধান কারণ ছিল এই যে দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না, মানে সেই মৃত্যুঞ্জয় যে ছিল তার মতো আর দোকানে মানে তোমার একজন থাকে না, একজন লোক সে সকলকে খাওয়ায়, তো মৃত্যুঞ্জয় ছিল ওরকম দোকানের মানে মানুষকে খাওয়ানোর মতো যে একটা যোগ্যতা, সেই যোগ্যতা যে মৃত্যুঞ্জয়ের মতো আর দ্বিতীয়টা আর কারো ছিল না, ঠিক আছে। আর শুধু ছেলেরাই নয়, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা হারাইয়া গেছে, বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত, তাহা বলিতে পারি না। মানে ছেলেপেলেরাই শুধু তার থেকে খাইত না, বরং ছেলের যে বাপ ছিল সে বাবুও ছেলেকে দিয়ে বলতো যে যে বল মৃত্যুঞ্জয়কে যে আমার বই হারাই গেছে, আমার স্কুলের মাইনে বেতন হারাই গেছে, তো এগুলো বলাইয়া মৃত্যুঞ্জয়ের থেকে সে বাবা মাও টাকা নেওয়া হইতো, বাপও টাকা নেওয়া হইতো, গোপনে করতো এগুলো, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কহিয়াছে এই কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। ওই যে টাকা পয়সা নিত, তো একটা ঋণ হয়ে গেছে না মৃত্যুঞ্জয়ের কাছে, তো ওই ঋণ টাকা পয়সা যদি পাইতো মৃত্যুঞ্জয়, এটা তো কেউ স্বীকার করতোই না যে আমার থেকে টাকা পাবে মৃত্যুঞ্জয়, বরং যে তাহার সাথে কথা বলেছে এটাও কেউ প্রকাশ করতে চাইতো না, কারণ ওই যে তোমার মৃত্যুঞ্জয়ের যে চাচা সে তো বিভিন্ন দুর্নাম রটাইতো মৃত্যুঞ্জয়ের নামে, সে যে গাঁজা খায়, গুল খায় ইত্যাদি, গুলি খায়, তো এগুলোর কারণে সমাজে তাকে অন্য চোখে দেখা হতো, এই কারণে তার কোনো সমাজে মানে কেউ যে তার সাথে কথা বলবে এটা সমাজে অন্য চোখে দেখা হতো, বিধায় কেউ প্রকাশ করতে চাইতো না যে আমি আমার ছেলে কথা বলেছে তার সাথে, বা টাকা এনেছে দূরের কথা বলেছে, এটাই কেউ প্রকাশ করতে চাইতো না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম, মানে সুনাম বলতে দুর্নাম, এমনই দুর্নাম ছিল যে তার সাথে কেউ কথা বললে সেটাও মানুষ মানে কী বলে খারাপ চোখে দেখতো। অনেকদিন মৃত্যুঞ্জয়ের দেখা নেই, একদিন শোনা গেল সে মর্মর, আর একদিন শোনা গেল
মালোপাড়ার এক বুড়ো মালো তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে তাহলে ওই যে বিলাসী, তাহলে বিলাসীর বাবার নাম কি? মালোপাড়ার এক বুড়ো মালো। বিলাসীর বাবার নাম কি? বুড়ো মালো। তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী, এই যে নায়িকা, বিলাসীর সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে যমের মুখ হইতে এই যাত্রায় ফিরিয়া আনিয়াছে। অনেকদিন তাহার মিষ্টান্নের সদ্দয় করিয়াছি, এমনটা কেমন করিতে লাগিল একদিন সন্ধ্যায় মানে মনটা কেমন করিতে লাগিল আর কি। তো অনেকদিন তার থেকে তো খাইছি ভালো টালো, মিষ্টি টিষ্টি খাইছি, এখন মনটা কেমন করতেছে একটা, যে সে অসুস্থ হলো, এখন তো একটু দেখতে যাওয়া দরকার থাকে। একদিন সন্ধ্যায় অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখতে গেলাম। দেখছো, যে একজন পুরুষ মানুষ আর একজন পুরুষ মানুষকে দেখতে যাবে, তাও সন্ধ্যায় যেতে হয়, কারণ লোক লজ্জার ভয়ে। যে মৃত্যুঞ্জয়ের তো এমনই সুনাম, মানে এমনই দুর্নাম ছিল যে মানুষ যে তাকে দেখতে যাবে এটাও কেউ পছন্দ করিত না। তো এই জন্য সে একদিন সন্ধ্যায় অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম। তাহার পোড়াবাড়িতে প্রাচীরে বালাই নাই, মানে তার পোড়াবাড়িতে কোনো দেয়াল নাই। স্বচ্ছন্দে ভিতরে ঢুকিয়ে দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলিতেছে, আর ঠিক সম্মুখেই তক্তপোষের উপর পরিষ্কার ধবধবে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়া আছে। তাহার কঙ্কাল ছাড় দেহের প্রতি চাহিলেই বোঝা যায় বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি কিছু করেন নাই। তবে যে শেষ যমরাজ মানে মৃত্যুর যে দেবতা তাহাকে বলা হয়েছে, তবে যে শেষ পর্যন্ত সুবিধে করিয়া উঠিতে পারেন নাই, সে কেবল ওই মেয়েটির জোরে। সে শিউরে, মানে ওই যে মেয়েটি বলতে বিলাসীর জোরে, মানে বিলাসী এখান দিয়ে বোঝা যায়। দেখো যে একটা মেয়ে, সে অসুস্থ মানুষকে যে কীভাবে রাখতে হয় সেটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে, যে পরিষ্কার ধবধবে বিছানা, তারপরে কি বলে বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বালানো রয়েছে। মানে একটা অসুস্থ মানুষকে বর্তমানে দেখা যায় অসুস্থ হলে আমরা বিছানার কোনো ঠিক ঠিকানা থাকে না, বিছানা ময়লায় পড়ে থাকে, পরিষ্কার করা হয় না, কিন্তু বিলাসী এটা করেনি, সে এমনভাবে তাকে পরিচর্যা করেছে, এটা এখানে প্রকাশ পেয়েছে। হ্যাঁ, পরে দেখো, সে শিউরে বসিয়া পাখার বাতাস করিতেছিল। তাহলে বিলাসী কী করতেছিল? পাখা দিয়ে বাতাস করতেছিল। আকস্মাৎ মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইল। এই সেই বুড়া সাপুরের মেয়ে বিলাসী। তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারিলাম না, কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম, বয়স যাই হোক, খাটিয়া আর রাত জাগিয়া ইহার শরীরে আর কিছুই নাই। মানে সে তার মুখের দিকে তাকাইয়া এমন একটা অবস্থা হয়েছে যে তার বয়স 18 নাকি 28 এটাই বোঝা যায় না। সে এমন পরিশ্রম করেছে মৃত্যুঞ্জয়কে সুস্থ করার জন্য, মানে তার যে বয়স, সে বয়সের তুলনায় অধিক পরিশ্রম করার কারণে তার মুখের ভিতরে একটা অসুস্থতার ছাপ, বৃদ্ধার, মানে অনেক সময় দেখো না গ্রামের মেয়েরা যে অনেক পরিশ্রম করার কারণে তাদের মুখে কিন্তু বয়স 18 হলেও বোঝা যায় যে তার, মানে তাদের ফেইজের দিকে তাকালে মনে হয় যে তারা বৃদ্ধা হয়ে গিয়েছে। তো এরকম একটা অবস্থা, যে নিজের বয়স কেন হয়? কারণ গ্রামের মেয়েরা তারা অল্প বয়সী, তাদের বিবাহ হয়ে যায় অনেক সময়, তো এই কারণে তাদের অনেক পরিশ্রম করতে হয়, বা তাদের নিজের যে সাধ্যের বাহিরে তাদের অধিক পরিশ্রমের কারণে তাদের মুখে একটা বার্ধক্যের ছাপ পড়ে যায়। তো এরকম বিলাসীর ক্ষেত্রে এরকম হয়েছে, তার বয়সের তুলনায় তার অধিক রাতের ঘুম নেই, সে সবসময় মৃত্যুঞ্জয়ের পাশে বসেছিল, সেবা করে, বাতাস করে, ধোয়াপালা, খাবার, মৃত্যুঞ্জয়ের জন্য খাবার রেডি করা, ইত্যাদি ইত্যাদি করার কারণে দেখা গেছে যে তার মুখে যে একটা রসকস সেটা হারিয়ে গিয়েছে। দেখলে বোঝা যায় না যে এখন তার বয়স 18 নাকি 28। খাটিয়া রাত জাগিয়া ইহার শরীরে আর কিছুই নাই, ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো। মানে সে তো একটা ফুল, বিলাসী তো একটা সুন্দর চেহারা, কিন্তু এমন একটা অবস্থা হয়েছে যে তার চেহারার দিকে তাকালে মনে হয় যে ওই যে বাসি ফুলের মতো অবস্থা হয়ে গিয়েছে আর কি। হাত দিয়ে এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে। মানে বাসি ফুল যেভাবে, মানে তোমার একটু নাড়াচাড়া দিলে ঝরে পড়ে যায় পাতাগুলো, তো ওইরকম অবস্থা হয়েছে বিলাসীর। পরে হচ্ছে মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়ে বলিল, কে ন্যাড়া? মানে মৃত্যুঞ্জয় ন্যাড়াকে দেখে বললো, কে ন্যাড়া? তাহলে এখানে গল্পকথকের নাম এখান থেকে আমরা পেলাম, যে গল্পকথকের নাম কি? ন্যাড়া। বলিলাম, হু। মৃত্যুঞ্জয় কহিল, বস। মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল। মৃত্যুঞ্জয় 2-4টি কথায় যাহা কহিল তাহার মর্ম এই যে, প্রায় 1.5 মাস হইতে চলিল সে শয্যাগত। কত মাস? 1.5 মাস। মধ্যে 10-15 দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়েছিল। এই কয়েকদিন হইল সে লোক চিনিতে পারিতেছে। তাহলে এখানে দেখো আর একটা এমসিকিউ আছে, মধ্যে 10-15 দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়েছিল। কয়দিন? 10-15 দিন। ঠিক আছে, তাহলে
লোক চিনিতে পারিতেছে, এই কয়েকদিন হইল সে এখন লোক দেখিলে চিনিতে পারিতেছে, এবং যতিচ এখনও সে বিছানা ছাড়িয়া উঠিতে পারে না। কিন্তু এখনও সে বিছানা ছেড়ে উঠতে পারে না, এখনও সে শয্যাগত অবস্থায়। কিন্তু আর ভয় নেই, এখন আর ওই যে একটা আগের যে একটা ভয় ছিল যে বাঁচবে কি মরবে এরকম একটা ভয় এখন আর নেই, এখন মোটামুটি সুস্থ, ভয় নাই থাকুক। কিন্তু ছেলে মানুষ হইলেও এটা বুঝিলাম, আজও তাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই। সেই রোগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছিল, সে কত বড় গুরু ভার! দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা, সে কত বড় সাহসের কাজ। কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল, তাহার পরিচয় যদিচ সেদিন পাই নাই, কিন্তু আরেকদিন পাইয়াছিলাম। আরেকদিন পাইয়াছিল কীভাবে, সামনে সেটা আসতেছে, তোমাদের পরে শোনাচ্ছি। হ্যাঁ দেখো, ফিরিবার সময় মেয়েটি একটি প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙ্গা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই। এবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? দেখছো, মেয়ে মানুষ বলতেছে ছেলেকে, তোমাকে রাস্তা পর্যন্ত দিয়ে আসবো কি? বড় বড় আম গাছে সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না, মানে এমন এত অন্ধকার যে নিজের হাতটা পর্যন্তই দেখা যায় না। বলিলাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। নেড়া বিলাসীকে বললো যে তোমাকে পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল। যে আলোটা দিয়ে দেওয়াতেই আলোর মানে যে একটা জ্যোতি, সে জ্যোতিটা মেয়ের মানে যে ফেস সেটা প্রকাশ পেয়ে গেল এবং সে তার চোখে পড়ল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো? বিলাসী কত সাহসী, দেখছো, একটা মেয়ে মানুষ হয়ে এরকম বলতেছে। মেয়ে মানুষ জিজ্ঞাসা করে, ভয় করবে না তো? সুতরাং মনে যাই থাকুক, প্রত্যুত্তরে শুধু একটা না বলিয়ে অগ্রসর হয়ে গেলাম। মানে মেয়ে মানুষ যদি জিজ্ঞাসা করে তোমাকে যে ভয় করবে না তো, তো তুমি সে একটা ছেলে মানুষ হয়ে কীভাবে বলো যে ভয় করে, আমার ভয় করবে? তো এটা একটা লজ্জার বিষয় না? এই জন্য সে বলতেছে, না, যতই ভয় থাকুক না কেন, প্রত্যুত্তরে সে না বলিয়েই অগ্রসর হয়ে গেলাম। সে পুনরায় কহিল, ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও। বিলাসী বলল, ঘন জঙ্গলের পথ একটু দেখে দেখে পা ফেলে যেও। সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠিল, কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য, এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথ পার করিয়া দিতে চাহিতেছিল। হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গেই যাইত, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকী ফেলিয়া যাহাতেই বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না। মানে সে হয়তো আমি নিষেধ করা সত্ত্বেও, ন্যাড়া নিষেধ করা সত্ত্বেও হয়তো বিলাসী তার সঙ্গে যেত, কিন্তু এখন এদিকে তো আবার মৃত্যুঞ্জয় অসুস্থ, একা ঘরে পোড়া বাড়িতে রয়েছে, তখন তাহাকে ছেড়ে কীভাবে সে আগে দিতে যায়? তো এই জন্য সেও আর কি ওরকম বিলাসীও অত একটা করলো না, সে থেকে গেল। 20-25 বিঘার বাগান, তাহলে কয় বিঘার বাগান দেখো, ওই যে আম বাগানের যে বাগানটা ছিল আম কাঁঠালের, সেটা কয় বিঘা? 20-25 বিঘার বাগান। সুতরাং পথটা কম না, অনেক পথ। এ দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপই বোধ করি ভয়ে ভয়ে করিতে হইত। কিন্তু পরক্ষণে মেয়েটির কথাতেই সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। কেবল মনে হইতে লাগিল, একটা মৃত্যুকল্প রোগী লইয়া থাকা কত কঠিন। মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তেই মরিতে পারিত। তখন সমস্ত রাত্রি বনের মধ্যে মেয়েটি একাকী কী করিত, কেমন করিয়া তাহা সে রাতটা কাটিত? এ প্রসঙ্গের অনেক দিন পরের একটা কথা আমার মনে পড়ে। এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। তাহলে কোন এক আত্মীয়ের মৃত্যুকালে, ঠিক আছে। অন্ধকারে রাত্রি বাড়িতে ছেলেপুলে, চাকর বাকর নাই, বাড়িতে ছেলে মেয়ে, তারপর চাকর বাকর কেউ নাই। ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। তার স্ত্রী তো শোকের আবেগে দপাদপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তাহারও প্রাণটা বুঝি বাহির হইয়া যায়। বা কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করতে লাগিলেন, তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাহিতেছেন, তখন সরকারের কি তার তিলার্ধ বাঁচিতে স্বাদ নাই, এ কি তাহারা বুঝিবে না? তাহাদের ঘরে কি স্ত্রী নাই? তাহারা কি পাষাণ? আর এ রাত্রি গ্রামের 5 জন যদি নদীর তীরের কোনো একটা জঙ্গলের মধ্যে তার সহমরণে জোগাড় করিয়া দেয়, তো পুলিশের লোকজন কি করিয়া জানিবে? মানে বলিতেছে যে স্বামী যেহেতু মারাই গেছে, তো আমিও যদি এখন স্বেচ্ছায় নিজে মানে আত্মহুতি দিতে চাই, নিজে উৎসর্গ করে, হিন্দুদের একটা প্রথা ছিল আগে যে স্বামী যদি মারা যায়, স্ত্রীকেও তার সাথে ওই যে জ্বালাই দেওয়া হয়তো, পুড়িয়ে দেওয়া হয়তো। তখন বলতেছে এটা আবার পরে আবার নিষিদ্ধ হয়ে গিয়েছিল বিভিন্ন আন্দোলনে বা বিভিন্ন ইয়ের মাধ্যমে, তোমার এটা নিষিদ্ধ হয়ে গিয়েছিল এক পর্যায়ে। তো এটার তখন তো এই পুলিশ সরকার এটা নিষিদ্ধ ছিল, আইনে নিষিদ্ধ। তখন ওই মহিলা বলতেছে যে যদি এখন 5-6 জন লোক গিয়ে
এই যে দেখো, ছমরণে তাহাদের ঘরে স্ত্রী নেই, তাহারা কি পাষাণ? আর এই রাত্রি গ্রামের পাঁচজন যদি নদীর তীরে তাকে জঙ্গলের মধ্যে একটা সমরণে জোগাড় করিয়ে দেয়, মানে নিজেকে যদি থাকে ওই মহিলাকে যদি মেরে ফেলে, তাহলে পুলিশের লোক জানবে কী করে এত রাতে যদি আমাকে মারে? এমনই কত কি। কিন্তু আমার তো আর বসিয়ে বসিয়ে তার কান্না শুনিলেই চলে না, পাড়ায় খবর দেওয়া চাই, অনেক জিনিস জোগাড় করা চাই। কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়াই তিনি প্রাকৃতস্থ হইয়া উঠিলেন, চোখ মুছিয়া বলিলেন, ভাই, যা হবার সে তো হইয়াছে, আর বাইরে গিয়ে কি হইবে, রাতটুকু কাটুক না। বলিলাম, অনেক কাজ, গেলেই যে না হয়। তিনি বলিলেন, হোক কাজ, তুমি বসো। আমি ভয় করতেছি এখন, একটু সামনে দেখো, তাহলে আরো বুঝবা। বলিলাম, বসিলে চলবে না, একবার খবর দিতেই হইবে। বলিয়া পা বাড়াইবে মাত্রই তিনি চিৎকার করিয়া উঠিলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। কাজেই আবার বসিয়া পড়িতে হইল, কারণ তখন বুঝিলাম যে স্বামী জ্যান্ত থাকিতে তিনি নির্ভয়ে 25 বৎসর একাকী ঘর করিয়াছেন, তার মৃত্যুটা যদি বা সহে, তার মৃতদেহটা এই অন্ধকারে রাত্রে 5 মিনিটের জন্য সহিবে না। বুক যদি কিছুতে ফাটে, তো এই মৃত স্বামীর কাছেই একলা থাকিলে। মানে বলতেছে যে এই স্বামীর সঙ্গে সে 25 বছর কাটাইছে একাকী নির্ভয়ে, কিন্তু এই 5টা মিনিটের জন্য এখন আর এই মৃত্যু ব্যক্তিকে, মানে এটা ভয় পাচ্ছে এখন এই মৃত্যু ব্যক্তির দেহটাকে। কিন্তু দুঃখটা তাহা তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নয়, কিংবা তাহা খাঁটি নয়, এ কথা বলাও আমার অভিপ্রায় নহে। মানে এই যে তার যে যে আত্মীয়, যে স্ত্রীর যে দুঃখ, সেটা তুচ্ছ করিয়ে দেখানোর নেড়ার উদ্দেশ্য নয়, কিংবা তাহা খাঁটি নয়, যে তার যে দুঃখ এটাতে নির্ভেজাল, মানে ভেজাল, যে অনেক সময় দেখানোর জন্য দুঃখ করি না আমরা, কান্না করি দেখানোর জন্য, তো এরকমও না, এটাও আমার বলার উদ্দেশ্য নয়। কিংবা একজনের ব্যবহারই তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেলে তাহাও নয়। কিন্তু এমন আরও অনেক ঘটনা জানি, যাহার উল্লেখ না করিয়াও আমি একথা বলিতে চাই যে শুধু কর্তব্যজ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করার অধিকারে এই ভয়টাকে কোনো মেয়ে মানুষই অতিক্রম করিতে পারে না। ইহা আরেকটি শক্তি, যাহা বহু স্বামী স্ত্রী 100 বৎসর একত্রে ঘর করার পরেও হয়তো তাহার কোনো সন্ধান পায় না। কিন্তু সহসা সে শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায়, তখন সমাজের আদালতেও আসামি করিয়া গোপনে অশ্রু বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না। প্রায় মাস 2 মৃত্যুঞ্জয় খবর লই নাই, তার 2 মাস মৃত্যুঞ্জয়ের সে খবর লয় নাই। যাহারা পল্লীগ্রাম দেখেন নাই, কিংবা ওই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখিয়েছেন, তাহারা হয়তো সবিস্ময়ে বলিয়া উঠিবেন, এ কেমন কথা, এ কি কখনো সম্ভব হইতে পারে যে অত বড় অসুখটা চোখে দেখিয়া আসিয়াও মাস 2 আর তার খবরই নাই। তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে এ শুধু সম্ভব নয়, এই হইয়া থাকে। একজনের বিপদে পাড়া শুদ্ধ জাগ বাঁধিয়া উপর হইয়া পড়ে, এ যে একটা জনশ্রুতি আছে, জানি না তা সত্যযুগের পল্লীগ্রামে ছিল কিনা, কিন্তু একালে তো কোথাও দেখিয়াছে বলিয়া মনে করিতে পারি না। তবে তাহার মরার খবর যখন পাওয়া যায়নি, তখন সে বাঁচিয়া আছে, এ ঠিক। মানে এখানে বুঝাতে চেয়েছেন যে প্রায় 2 মাস যে আমি দেখতে চাইনি, এটা আবার অনেকে মনে করতে পারেন এটা কেমন কথা, যে একটা এত বড় একটা অসুখ 2 মাস ধরে দেখতে যায় না, এটা কেমন কথা। তো এটা বলতেছে যে এখনকার যুগে হয়তো বা এটা অনেক যে স্বাভাবিক, যে দেখতে যাওয়া উচিত বা এটা দেখতে যায় মানুষ, কিন্তু তখনকার যুগে যে পল্লীগ্রামে এরকমই হতো, মানুষকে একবার দেখলে আর কোনো খেয়াল বা খবর এরকম রাখতো না। তাহলে যেহেতু 2 মাস, মানে তার কোনো মৃত্যু সংবাদ যেহেতু পায় না, তার মানে সে বেঁচে আছে, এটা এখানে বলতেছে। তো দেখো, আজকে এই পর্যন্তই থাকুক আজকের ক্লাস। তো আগামী ক্লাসে আবার বাকি অংশটুকু শেষ করে দিব। সকলে ভালো থাকো। ক্লাস অনেক লং হয়ে যাচ্ছে, তো আগামী ক্লাসটি দেখার জন্য আবার সেটাও লিঙ্কে দেওয়া থাকবে, ওটাও দেখে নিবা।